This meeting is being recorded. বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে, কার্যত পুরো দেশের। তখন অবশ্য বাংলাদেশ হয়নি, তখন এটি পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, যেভাবে বলে না কেন, তার নেতৃত্ব, কর্তৃত্ব, সরকার কাঠামো যেইভাবে দেখি না কেন, সবকিছু একটি অঙ্গুরি হেলনে পরিচালিত হচ্ছে, একটি নির্দেশে পরিচালিত হচ্ছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু। এবং মূলত এই ধারাবাহিকতা চলেছে পুরো মার্চ মাস ধরে। দর্শক, আমরা আসলে কথা বলছি 1971 সালের মার্চ মাসের কথা। আমরা দাঁড়িয়ে আছি 2026-এর মার্চে। 2026-এর মার্চে দাঁড়িয়ে আমরা একটু পেছনে ফিরে দেখার চেষ্টা করছি 1971 সালের মার্চ মাসে কি ঘটেছিল। আমরা তো জানি মার্চ মাস মানে হচ্ছে বাংলাদেশের জন্মের মাস। ফলে জন্মের সময়টায় কি ঘটনা প্রবাহের ভেতর দিয়ে জাতি, দেশ এগিয়ে গেছে, সেগুলো আমরা নতুন করে স্মরণ করার চেষ্টা করছি। আমরা মার্চের 1 তারিখ থেকে প্রতিদিনই এই বিষয় নিয়ে কথা বলছি আমাদের অতিথিদের সঙ্গে। আজকে আমার সঙ্গে আমার আমন্ত্রণে সংযুক্ত হয়েছেন মাহমুদুল ইসলাম সেলিম। মাহমুদুল ইসলাম সেলিম মূলত নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, আবৃত্তিকার। মাহমুদুল ইসলাম সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে এরকম একটি আলোচনায় সংযুক্ত করেছেন এবং আপনাদের সমস্ত দর্শকদের এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে এই আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর মার্চ মাস তো সত্যি আমাদের উত্তাল মার্চের সমস্ত স্মৃতিচারণ সবটা মিলে আমরা মার্চ নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করতেই থাকবো। আমরা যেরকম বলেছিলাম যে শুরুতে, আমরা আসলে 1971 সালের মার্চ মাসে ফিরে যাব। 14 মার্চ আমরা নিয়ে কথা বলছি। 14 মার্চে যাওয়ার আগে মাহমুদুল ইসলাম সেলিম, আমরা যদি 2026-এর মার্চের দিকে তাকাই, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, কি দেখেন আপনি? কেমন মনে হয়? কি হচ্ছে চারদিকে? আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি কোন জায়গায় আছে এখন? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। আমাদের জীবনের এরকম ভাবে দেখতে হবে এটা ভাবিনি। আমি সৌভাগ্যবান সেই ক্ষেত্রে বলি যে আমার জন্মের পরে আমি একেবারে শিশু বয়সটি হলেও আমি মুক্তিযুদ্ধ দেখেছি। তা আমার স্মৃতি আছে। আমি দেখেছি আমার দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো। আমি দেখেছি কিভাবে গণতন্ত্রের উত্তরণ হয়। আমি তার সাথে সাথে আজকে আবার কিভাবে সেই একটি ধারাবাহিক যেই সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে বাংলাদেশ রচিত হয়েছে, অগ্রযাত্রায় ছিল, সেই বাংলাদেশকে কিভাবে আবার টেনে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও দেখছি এবং সেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। তবে হয়তোবা এর মধ্যে দিয়েই নতুন ইতিহাস সৃষ্টি হবে, মানুষ নতুনভাবে নিজেকে জানবে, বুঝতে পারবে এবং সঠিক ইতিহাস জেনে আবার বাংলার মানুষ এগিয়ে যাবে। তবে এইবার 26শে মার্চের সবচেয়ে বড় 2026-এর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, আপনাকে 2026-কে চিন্তা করতে হলে অবশ্যই 2024-এ ফিরে যেতে হবে। 2024-এর জুলাই আগস্টে যেইভাবে একটি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জঙ্গিবাদের আবির্ভাব ঘটলো এবং যেই জঙ্গিবাদের থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা 1971 সালে লড়াই করলাম এবং সেই বিরোধী শক্তি, সেই পরাজিত শক্তির আবার যে আস্ফলন এবং তার মধ্যে দিয়ে তাদের কূটচক্রের মধ্যে দিয়ে এবং চক্রান্তের মধ্যে দিয়ে তারা একটি নির্বাচিত সরকারকে এবং বাংলাদেশের একটি গতি প্রবাহকে বন্ধ করে দিয়ে তারা একটি অরাজক বাংলাদেশ তৈরি করলো এবং সেই অরাজক বাংলাদেশের মধ্যেই আমরা আছি। আমাদের চোখে ঠুলি পরানো হলো, একটা নির্বাচন করা হলো এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে যেই সংসদটি গত দুদিন আগে বসলো, 12ই মার্চ, এবং সেইখানে জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছে এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি যখন সেই সংসদে উপস্থিত হয়েছেন সে ভাষণ দেওয়ার জন্য, সেই সময় এই জঙ্গি গোষ্ঠী বসে থেকে নির্লজ্জের মতো আচরণ করলো এবং এটা অমার্জনীয় অপরাধ। পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি এটা করে না যে তার একটি ভাষা আছে, তার একটি পতাকা আছে এবং তার সেই একটি সঙ্গীত আছে। এবং আমরা দেখেছি যে ধরেন এই কয়েকদিন পরে বিশ্ব ফুটবল
প্রতিযোগিতা আসছে, এর আগে অলিম্পিক গেল, এবং সেখানে সমস্ত যে ক্রীড়াবিদরা আর কি, তারা বিজয়ী ক্রীড়াবিদরা মঞ্চে দাঁড়ায়, তার স্তম্ভে দাঁড়ায় এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজায় এবং সেখানে স্যালুট দেয়। অথচ আমাদের এইসব জঙ্গি গোষ্ঠী, এইসব অর্বাচীন লোকগুলো, মানে মূর্খের দল, তারা ইয়েতে জাতীয় সংসদের মধ্যে জাতীয় সংসদকে কলঙ্কিত করলো একেবারেই। জাতীয় সঙ্গীত যখন বাজছে তখন তারা কেউ সম্মান জানালো না, বসেই থাকলো। মানে এইটাই আমি মনে করি যে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের জন্য। আমাদেরকে কিভাবে এরা, মানে কি বলবো, যে বাংলাদেশে একটি জনগোষ্ঠীকে তারা ভুল পথে পরিচালিত করে এই পর্যন্ত তারা আসতে পেরেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই বিষয়টি অনেকদিন থাকবে না। এর থেকে বাংলাদেশ আবার ফিরবে তার নিজস্ব গতিধারায়, আবার ফিরবে তার সংস্কৃতিতে। একটু হয়তো বা সময় নিবে, কিন্তু আমি প্রচন্ডভাবে আশাবাদী এবং আমি এদেরকে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমার সেই ঘৃণাই প্রকাশ করছি। কারণ এর চেয়ে বড় কষ্টের আর কিছু থাকতে পারে না যে আমার জাতীয় সঙ্গীত, আমার জাতীয় পতাকা বা আমার দেশের যে প্রধান ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি কিন্তু কোনো দলের না। যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারে একজন মানুষ আছে তাকে আমার সম্মান জানাতেই হবে, চেয়ারটাকে সম্মান জানাতে হবে। হ্যাঁ, আমার হয়তোবা তার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই চেয়ার আমি তো অসম্মান করতে পারি না, আমার নিজেকে আমি অসম্মান করতে পারি না কিন্তু। এবং এই চেয়ারকে অসম্মান করা মানে নিজেকে অসম্মান করা। এবং এই জায়গা থেকে আমরা যদি আবার 1971-এ ফিরে যেতে চাই, ফিরে তাকাতে চাই, 14ই মার্চ, আমরা তার আগের দিনগুলো নিয়ে কথা বলেছি, আমরা শুনেছি। আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো 14ই মার্চকে ধরে সেই সময়টার ঘটনা প্রবাহ যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের জন্য। দেখেন, মানে আমি যদি এই 14ই মার্চ 1971 নিয়ে বলতে যাই, আমাকে অবশ্যই 7 মার্চে আসতে হয়। 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু যে এরকম ইয়েতে রেস কোর্সের ময়দানে যেই ভাষণটি দিলেন, এবং সারা একটা জাতি একটি আঙুলের হেলনে যে নড়ে উঠতে পারে, এবং উনি যখন বললেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে স্বাধীনতার সংগ্রাম, এবং পুরো দেশ, পুরো জাতি উজ্জীবিত হলো। এবং এখনো সেই সময় যারা তার সাথে উপস্থিত, সেই সময় যারা স্মৃতি ধারণ করে আছেন, তারা যখনই তাদের মুখ থেকে সেই কথাটা শুনি, এবং তারা এখনো ঠিক একই রকম কেউ উল্লাস বোধ করেন, একই রকম কেউ উত্তেজনা বোধ করেন। এবং এইভাবেই আসলে স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল। যেহেতু একটা দীর্ঘ পথ, হঠাৎ করেই 7ই মার্চ কিন্তু আসেনি, হঠাৎ করেই মার্চ মাস আসেনি। এর আগে একটি দীর্ঘ পথ ছিল 23 বছরের আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে, তার আগে 200 বছরের সংগ্রাম। এই সমস্ত কিছুর একটি পরিণত জায়গা, একজন মানুষ, একজন নেতা পুরো বিষয়গুলোকে ধারণ করে উনি যখন তার সেই বয়ান দেন, ওনার বক্তৃতা দেন, বা ওনার সেই কাব্য ওনার মুখ থেকে সেই আবৃত্তির মতো বেরিয়ে আসে, তখন পুরো জাতি উজ্জীবিত হয়। এবং সেই ধারাবাহিকতাতেই 14ই মার্চও কিন্তু তার মধ্যে মানে প্রবাহিত। কারণ হচ্ছে, আমি বলবো যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, এবং তার মধ্যে দিয়ে বাঙালি জাতি তার নতুন দিক নির্দেশনা পেয়েছিল, এবং মূলত সেদিন থেকেই স্বাধীনতার ঘোষণাটাই আসলে হয়ে গেছে। আনুষ্ঠানিকতা হয়েছে হচ্ছে 26শে মার্চ, যেহেতু 25শে মার্চের ক্র্যাকডাউন এবং 26শে মার্চে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পূর্ব মুহূর্তে উনি ঘোষণাটা দিয়েছিলেন, এবং আমরা আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা অনুযায়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু যে 14ই মার্চে যেমন একেবারেই যেই ঘটনাটা সেই দিন ঘটেছিল, যদি আপনি ইতিহাস থেকে দেখতে চান, একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে যে ওই দিন বঙ্গবন্ধুর বাসভবনে ন্যাপ নেতা আব্দুল ওয়ালি খান উনি এসেছিলেন, এবং ওনার সাথে দীর্ঘ সময় বৈঠক হয়। বৈঠক শেষে উনি সাংবাদিকদেরকে ডেকে জানান যে আমাদের সংগ্রাম এটা স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার সংগ্রাম, এবং এই সংগ্রামটা চলবে। এবং সেই দিনই সন্ধ্যার পরে বঙ্গবন্ধু একটি 35টি বিষয় নিয়ে একটি নির্দেশনা দেন, এবং সেই নির্দেশনার মধ্যে দিয়ে প্রকারান্তরে কিন্তু
বাংলাদেশ যে স্বাধীন এবং বাংলাদেশ কিভাবে চলবে সেই কথাগুলো কিন্তু বঙ্গবন্ধু জানিয়ে দিয়েছিলেন, এবং কিভাবে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত বলে ট্যাক্স কোথায় কি হবে সবকিছুই কিন্তু উনি সেই নির্দেশনার মধ্যে বলে দিয়েছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি, সেই সময় বঙ্গবন্ধুর প্রত্যেকটা নির্দেশ পালন করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ যেন আগ্রহের সাথে দাঁড়িয়ে ছিল, এবং সেই অনুযায়ী পরের দিন থেকে সেই একই উনি যেই নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছিল। এবং উনি নির্দেশনা দিলেন যে রেলপথ, রাজপথ, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, হসপিটাল, এইগুলো শুধু খোলা থাকবে, এবং বাঙালি জাতি সেগুলো খোলা রাখলো এবং বাকি সবকিছু বন্ধ করে দেওয়া হলো। হরতাল চলতে থাকলো। এবং খুবই দুঃখজনক একটি ঘটনা সেই দিন আবার ঘটেছে পশ্চিম পাকিস্তানে। দেখেন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে যদি আমি পাকিস্তানি চিন্তা করি, আমি ধরে নিচ্ছি যে আমরা পাকিস্তানি থাকলাম, তাহলে তো খুব স্বাভাবিকভাবে যে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল, তাকে নতুন তার হাতে সরকার ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে, এটা তো দেওয়া হলো। স্বাভাবিক ছিল। হ্যাঁ, সেটা না করে তখন একটা নতুন ফর্মুলা দিলেন পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের ভুট্টো। তিনি বললেন যে দুই পাকিস্তানকে আলাদা দুই যে দলের কাছে ডিস্ট্রিবিউট করবো, মানে এটা যেন ভাগের মা আর কি। হ্যাঁ, স্বাভাবিকভাবেই ভাগের মা গঙ্গা পায় না কিন্তু, এবং পায়নি। পাকিস্তানিরা তখনই বুঝতে পেরেছে যে আসলে বাঙালিদেরকে এইভাবে মানে এইভাবে আটকিয়ে রাখা যাবে না, এবং সত্যি আটকানো যায়নি। এবং এই ধারাবাহিকতাই আমি বলবো যে প্রতিদিনই, মানে ধরেন ৭ই মার্চের পর থেকে ছাত্ররা রাস্তায় নেমেছে, ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়েছে, যাতে একটি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে কেউ কোন রকম সম্পদ নিয়ে যেতে না পারে, তার জন্য প্রতীকী অর্থে রাস্তায় দাঁড়িয়েছে ছাত্ররা, ভ্যানগার্ড। আজকে আমি খুব দুঃখের সাথে বলি যে সেই ছাত্ররাই যখন স্বাধীনতার দিবসে বা স্বাধীনতার সেই স্বাধীন বাংলাদেশে বসে সেই রাজাকারদের প্রতি প্রেম দেখায়, তখন আমার আসলে এদের প্রতি করুণা করা ছাড়া আমার আর কিছু ইচ্ছা হয় না। আমি আশা করব যে আমার দেশের যে নতুন প্রজন্ম, তারা নিশ্চয়ই আমার দেশের ইতিহাস সম্পর্কে জানবে। ইতিহাস তো নির্মোহ, ইতিহাস আপনি নতুন করে সৃষ্টিও করতে পারবেন না, ইতিহাস মানে মুছেও দিতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। আমি আশা করব যে এরা সেই বিষয়গুলোকে বুঝবেন, জানবেন, এবং জেনে যাদের পিছনে এবং যাদের প্ররোচনায় আজকে তারা বিপথগামী হয়েছেন, তাদের থেকে সরে এসে বাংলাদেশের মূল ধারায় তারা ফিরবে, এবং স্বাধীন বাংলাদেশের যেই মূল নীতি, স্বাধীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করব, এবং সেই প্রত্যাশার সঙ্গে যদি একটু জানতে চাই যে এই যে আমরা প্রত্যাশা করি যে আবার মূল ধারায় ফিরে আসবে, সত্যিকারের ইতিহাসের চর্চা হবে, সত্যিকারের ইতিহাস সম্মানিত হবে, এবং এই জায়গায় মাহমুদুল ইসলাম সেলিম, আমি যদি আরেকটা তথ্য সংযোজন করি। দেখেন, ইতিহাসের প্রশ্নে আমাদের কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 14-15 খণ্ডের একটা দলিলও আছে কিন্তু, এবং সেই দলিলটি নট নেসেসারিলি যে আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে, সেটি বিএনপির শাসন আমলে কাজটা শুরু হয়েছিল। ফলে সেটিও দেখা যেতে পারে, সেটিও করা যেতে পারে, সেটি ঘেটে ঘেটে দেখলেও তো আমরা ইতিহাসের অনেক সত্যিকার চিত্র আমাদের সামনে চলে আসে। এই কথাটা একেবারেই সত্য। কারণ হচ্ছে যে এখন, এবং আমরা তো এই প্রজন্মকে বলি জেনজি প্রজন্ম। হ্যাঁ, তারা হচ্ছে নতুন প্রজন্ম, এবং তারা অনেক বেশি ইন্টারনেট নির্ভর। যদি ইন্টারনেটেও তারা খোঁজ করে, আজকে সঠিক ইতিহাস তো তারা খুঁজে পাবে, এটা নিয়ে খুব যে সমস্যা আছে তা না। কিন্তু কিছু মানুষ তাদেরকে ভুল পথে প্ররোচিত করছে এবং পরিচালিত করছে, এবং তারা পরিচালিত হচ্ছে। আমার ধারণা যে এইখান থেকে তারা ফিরতে পারে, এবং আমাদের একটি জায়গায় ফিরতেই হবে, আমাদের ইতিহাসগুলো জানার জন্য সেই পড়াশোনাটা করতে হবে। আমরা যদি কিছুই না জানতে চাই, না পড়তে চাই, তাহলে হচ্ছে যে আমাদের মতো মূর্খ জাতি আর পৃথিবীতে থাকবে না। যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তখন আমরা এগিয়ে যাচ্ছি পেছনের দিকে। আজকে যখন সেই সংসদে দেখি বা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিদিনের চিত্র দেখি, হ্যাঁ, যে কোনো একটি জায়গায় আজকে কি বাংলাদেশের কোনো একজন মানুষ বলতে পারে যে সে শান্তিতে আছে, সে স্বস্তিতে আছে? এর জন্য কি শুধু গত 17 বছরই দায়ী?
এইটাই কি আমাদের মানে আমরা শিখলাম? আপনার কি একটু মনে হয় না যে এই গত 17 বছরে আপনি যেভাবে চলতে ফিরতে পেরেছিলেন, আজকের অবস্থাটা আপনার কি? মবের জন্য একটি মানুষ সাধারণ জীবনযাপন করতে পারছে না। এটা কোথায় কোন চাঁদাবাজি, দূরদর্শে সন্ত্রাস, আমাদেরকে নিয়ে গেছে এরা? আইন সন্ত্রাসী শৃঙ্খলা পরিস্থিতির আইন অবনতি, শৃঙ্খলা। হ্যাঁ। তো প্রশাসন মানে অলমোস্ট হুম, মানে ইনঅ্যাক্টিভ। হুম, হুম। আমরা খুব আশাবাদী ছিলাম যে এই নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো একটা নতুন জায়গা তৈরি হবে। আশা করি এখনো সেই আশা হ্যাঁ, ছাড়তে আমরা চাই না। এখনো আশা করি যেহেতু মাত্রই একটা হুম, সরকার হুম, মাত্রই সংসদ বসলো সামনের দিক দিয়ে আমরা তো আমাদের কথা বলতেই থাকবো হুম। এবং আমরা আশা করব যে এই সরকার আমাদের কথা শুনবে, মুক্তিযুদ্ধের পথে পরিচালিত হবে, সেকুলার রাজনীতিকে সম্মান জানাবে। সবচেয়ে বড় কথা যেটা যে বাংলাদেশের জন্মের যেই ইতিহাস সেই ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হবে বর্তমান সরকার, সেটা আমরা আশা করব। অবশ্যই। এবং পাশাপাশি দেখেন আরেকটি কথা বলতেই হয় যে উম যে অপরাধী সে যেভাবেই হোক না কেন সে কিন্তু অপরাধী। এবং এই অপরাধী আমরা তখনই একজনকে সাব্যস্ত করতে পারি যে বিচারের মাধ্যমে সেই অপরাধটা একেবারে প্রমাণিত। আমি কখনোই মনে করি না যে বিচারের কথা বলে আমি আমার মন গড়া ভাবে যেকোনো একজনকে অপরাধী বলতে পারি বা না, আমার সেটা আমরা পারি না। পারা উচিত না। অথচ সেটা যেমন মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে যারা হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, যারা বাংলাদেশের শুধু বিরোধিতাই করেননি, আমাদের সেই আ মুক্তিযোদ্ধাদেরকে আ স হত্যা করেছিলেন। শহীদকে আমি বলব হত্যা করেছিলেন। আমাদের মা-বোনদেরকে তা মানে কি বলব যে তাদের সম্মানহানি করেছিলেন। সেই মানুষগুলোর বিচার হয়েছে এবং বিচারের মধ্যে দিয়ে রায় হয়েছে। আমাদের উচিত তো সেই রায়কে মেনে নিয়ে অন্তত সেই বিষয়ে কথা না বলা। আজকে কত বড় আস্ফালন তাদের যে তারা সেই রাজাকারদের জন্য সেই জাতীয় সংসদ ভবনে সংসদে তারা শোক প্রস্তাব উত্থাপন করে। একজন খুনিকে নিয়ে আমি কিভাবে শোক প্রস্তাব উত্থাপন করে? হ্যাঁ, আমি মনে করি যে তার শাস্তি হয়েছে এবং শাস্তি হওয়ার মধ্যে দিয়ে মহান সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবেন। আমি নিঃসন্দেহে সেটা চাইবো। কিন্তু তাই বলে সেই অপরাধীর অপরাধ তো আমি ভুলে যেতে পারব না। এবং তার জন্য একজন সাধারণ মানুষকে একজন বা যে অপরাধ করেনি, যাকে আমি সম্মান জানাবো, তাকে যেইভাবে আমি সংসদে উপস্থাপন করব, সেই একইভাবে আমি কি সেই অপরাধীকে, সেই একজন রাজাকারকে করতে পারি? এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং এটা নিয়েই সবচেয়ে আমি আজকে দুঃখ জানাচ্ছি এবং যিনি আজকে সংসদের যেভাবেই হোক না কেন যিনি স্পিকার হয়েছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। তার কেমন লাগলো? আমি শুধু এইটা যদি উনি একটু বলতেন যে এই প্রস্তাবটি যখন উনার সামনে উপস্থাপিত হলো, তখন উনি কেমন বোধ করলেন? উনি যদি কোন একটি জায়গায় এসে বলেন, তাহলে আমি সত্যি খুশি হব। তাহলে আমি বুঝতে পারবো যে ইনারা কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র একটি ক্ষমতার পরিবর্তনই কি তাদের লক্ষ্য ছিল? আমি নিঃসন্দেহে মনে করি না আরকি। তাদেরকে ভাবতে বলব। আশা করি তারা ভাববেন, আশা করি দেশের মানুষ ভাববে এবং আমরাও ভাববো। মাহমুদুল ইসলাম সেলিম, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকারভাবে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে, আমাদের দেশের জন্মের সময়গুলো নিয়ে আপনার ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। দর্শক, আমরা প্রতিদিনই মার্চ মাসটা জুড়ে চেষ্টা করব এইভাবে প্রতিদিনকার ঘটনা প্রবাহ ধরে বিভিন্ন অতিথির সঙ্গে কথা বলতে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনা শুনবার জন্যে। আপনাকেও ধন্যবাদ। আপনার সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।